জয় হিন্দ, জয় ভারত। ডিয়ার ভিউয়ার্স, ইসরায়েল এবং আমেরিকার যৌথ মিসাইল হানায় নিহত হয়েছেন ইরানের সুপ্রিম লিডার আলী খোমেনি। কিন্তু প্রশ্ন হলো, যে ইরানের এত শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, সেই দেশের আকাশ প্রতিরক্ষাকে ভেদ করে কিভাবে এমন নিখুঁত হামলা সম্ভব করলো এই ইসরায়েল? বিশেষজ্ঞরা বলছেন, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল ইরানের বিরুদ্ধে যে হামলা চালিয়েছিল তার জন্য নাকি তারা ব্যবহার করেছিল একটা বিধ্বংসী কৌশল, যার নাম টাইম অন টার্গেট। পাকিস্তানের মাটি, দুটি বিমানবাহী রণতরী আর একাধিক ডেস্ট্রয়ারের সাহায্যে আকাশ, সমুদ্র এবং দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সব কিছু মিলিয়ে এমন নিখুঁত নির্ভুলতায় লক্ষ্যে আঘাত হানে যে ঘটনাস্থলেই ইরানের সুপ্রিম লিডার আলী খোমেনি নিহত হন। কিন্তু প্রশ্ন হচ্ছে, কিভাবে? ইরানের র্যাডার কি তখন কাজ করছিল না? তাদের S-300 এবং দেশীয় প্রতিরক্ষা ব্যবস্থা কি সক্রিয় ছিল না? নাকি ইলেকট্রনিক্স ওয়ারফেয়ারের মাধ্যমে প্রথমেই নষ্ট করে দেওয়া হয়েছিল ইরানের আকাশ প্রতিরক্ষার পুরো নেটওয়ার্ক? মহাকাশ ভিত্তিক নজরদারি, সাইবার আক্রমণ, জ্যামিং প্রযুক্তি, সমুদ্র থেকে ছোড়া ক্রুজ মিসাইল, সব মিলিয়েই কি তৈরি হয়েছিল একটা বহুস্তরীয় শক অ্যান্ড সাইলেন্স স্ট্র্যাটেজি? আসলে কি ঘটেছিল সেই রাত্রে? কিভাবে পরিকল্পনা করা হয়েছিল অপারেশন এপিক ফাঁড়ি? জানবো আজকের এই ভিডিওটাতে। যেহেতু পুরো ঘটনাটি আমরা বিশ্লেষণ করব গোয়েন্দা কৌশল, প্রযুক্তি এবং মিলিটারি স্ট্র্যাটেজির আলোকে, তাই একটু ধৈর্য নিয়ে দেখার অনুরোধ করব। তো চলুন শুরু থেকে শুরু করি। তবে তার আগে একটা 45 সেকেন্ডের ব্রেক নেব। আশা করব সহানুভূতির সঙ্গে বিষয়টা বিবেচনা করবেন। আপনারা জানেন, আমাদের একটা প্রতিষ্ঠান আছে, মিশন MBBS কলকাতা, যারা গত 15 বছর ধরে শিক্ষার্থীদেরকে বিদেশ থেকে ডাক্তারি পড়িয়ে আনতে সহায়তা করছে। গত 15 বছরে আমরা 1000-এর বেশি ছাত্রছাত্রীকে বিদেশ থেকে ডাক্তারি পড়িয়ে আসতে সহায়তা করেছি। তারা দেশে ফিরে বিভিন্ন হাসপাতালে সফলভাবে প্রতিষ্ঠিত হয়েছে। সর্বভারতীয় নিট এক্সামে এখন যে কম্পিটিশন, তাতে নিট কোয়ালিফাই করে সরকারি মেডিকেল কলেজে চান্স পাওয়াটা কিন্তু ভীষণ রকমের শক্ত। আর প্রাইভেট মেডিকেল কলেজ থেকে MBBS করতে কোটি টাকার ওপরে খরচ হয়, আপনারা জানেন। অথচ প্রাইভেট মেডিকেল কলেজে পড়ার খরচের 4 ভাগের 1 ভাগ টাকায় অনায়াসে বিদেশ থেকে MBBS পাশ করে দেশে ফিরে আসা যায়। তাই যদি আপনি বা আপনার বাড়ির কোনো ছেলে বা মেয়ে নিট কোয়ালিফাই করে সরকারি মেডিকেল কলেজে চান্স না পেয়ে আবারও একবার নিট এক্সাম রিপিট করার কথা ভাবছেন, তাহলে সময় নষ্ট না করে সাধ্যের মধ্যে খরচে বিদেশের কোনো মেডিকেল কলেজ থেকে MBBS পাশ করে দেশে ফিরে আসতে পারেন। এ বিষয়ে আরও বিস্তারিত জানতে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন, অথবা সরাসরি আমাদের কলকাতার অফিসে এসেও কথা বলতে পারেন। যোগাযোগের তথ্য ও ঠিকানা ডেসক্রিপশনে এবং পিন কমেন্টে দেওয়া আছে। তো চলুন এবার মূল আলোচনায় ফিরি। দেখুন, তেহরানের মানচিত্র সম্পর্কে যাদের সামান্যও ধারণা আছে, তারা বোঝেন ইরানের সর্বোচ্চ নেতার নিজস্ব কম্পাউন্ড অঞ্চল হলো ইরানের জামুরি জেলা, ইউনিভার্সিটি স্ট্রিট, পাস্তুর স্ট্রিট সংলগ্ন এলাকা। যেহেতু ইরানের সুপ্রিম লিডার এখানে থাকেন, তাই এটা শুধু একটা সাধারণ পাড়া নয়, এটা ইরান সরকারের মূল স্নায়ুকেন্দ্র। আর এখানেই সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খোমেনির দৈনন্দিন কার্যালয় অবস্থিত। যাই হোক, 27শে ফেব্রুয়ারি 2026 দুপুরে, মানে ঘটনার ঠিক আগের দিন, ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ জানতে পারে যে পরের দিন রাত্রে তেহরানের খামেনির বাসভবনে একই ছাদের তলায় একজোট হবেন খামেনি, তার পরিবার সহ দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী এবং মিলিটারি কমান্ডারদের উচ্চ পদস্থ কয়েকজন কর্মকর্তা। ফলে ওই দিন মধ্যরাত্রেই যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল ইরানের বিরুদ্ধে একটা বড় সমন্বিত সামরিক অভিযান শুরু করার সিদ্ধান্ত নিয়ে ফেলে। ইসরায়েল তাদের অভিযানের নাম দেয় রোর দ্য লায়ন এবং মার্কিন অভিযানের নাম রাখা হয় অপারেশন এপিক ফিউরি। এই হামলার লক্ষ্য ছিল একেবারে স্পষ্ট, ইরানের সর্বোচ্চ নেতা সুপ্রিম লিডার আলী খোমেনিকে হত্যা করা। কিন্তু যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল কিভাবে ইরানের বিরুদ্ধে এই নিখুঁত হামলার পরিকল্পনা করে, চলুন সেটাকেই ধাপে ধাপে বুঝি। আপনারা জানেন যে গত 1 মাসে আমেরিকা তাদের নৌবহরকে ইরানের আশেপাশে আরব সাগর এবং ভূমধ্য সাগরে বিমানবাহী রণতরী মোতায়েন করে ফেলেছিল। মানচিত্র দেখতে পাচ্ছেন, এই হলো ইরান, আর এই হলো আরব সাগর, আর এই হলো ভূমধ্য সাগর। তাই এই অভিযান বাস্তবায়নের জন্য আমেরিকা তার 2টি বিশাল বিমানবাহী রণতরী ইরানের দোরগোড়ায় নিয়ে আসে।
আরব সাগরে একটু এগিয়ে এসে অবস্থান নেয় ইউএসএস আব্রাহাম লিঙ্কনের ক্যারিয়ার স্ট্রাইকার গ্রুপ। আর পূর্ব ভূমধ্যসাগরে তো আগেই মোতায়েন ছিল আমেরিকার সবচেয়ে বড় এবং সবচেয়ে আধুনিক ক্যারিয়ার যুদ্ধজাহাজ ইউএসএস জেরাল্ড আর ফোর্ড নামক যুদ্ধজাহাজ। এই দুটি আমেরিকান যুদ্ধজাহাজ কয়েকশো করে বোমারু যুদ্ধবিমানকে ক্যারি করছিল। এখানে ছিল পঞ্চম প্রজন্মের বোমারু ফাইটার জেট, ক্রুজ মিসাইল এবং এয়ার ডিফেন্স সিস্টেম। তাছাড়া আরব সাগর এবং ভূমধ্য মহাসাগরে আমেরিকার সাবমেরিনও কিন্তু মোতায়েন ছিল। এই একই সময়ে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ইসরায়েলি যুদ্ধ বিমানগুলোও সমগ্র মধ্যপ্রাচ্য অতিক্রম করে ইরানের আকাশ সীমায় প্রবেশ করবার জন্য ইসরায়েলের মাটিতে অপেক্ষা করছিল। তবে মানচিত্রে দেখতে পাচ্ছেন এই হলো ইসরায়েল আর এই হলো ইরান। ইসরায়েলি ফাইটার জেট কিভাবে এত দূরত্ব অতিক্রম করলো সেটা আমরা পরে আলোচনা করব। তবে কিছু কিছু বিশেষজ্ঞরা বলছেন যে পাকিস্তানের মাটিতে আমেরিকার 5th জেনারেশন ফাইটার জেটও নাকি মজুদ ছিল। এটা অবশ্য এখনও প্রমাণিত সত্য নয়। যাই হোক, এর পাশাপাশি আক্রমণের কয়েক সপ্তাহ আগে থেকেই আমেরিকার একাধিক জিও স্টেশনারি স্পাই স্যাটেলাইট ইরানের ওপরে এসে অবস্থান করছিল। তো এই ছিল আমেরিকা এবং ইসরায়েলের পুরো প্রস্তুতি। আশা করি এই অবধি বুঝতে পারলেন। এখন আগেই বলেছি, ইরানের আকাশসীমা, বিশেষ করে তেহরানের আকাশসীমা তাদের অত্যাধুনিক ক্ষমতাসম্পন্ন র্যাডার এবং রাশিয়া থেকে আমদানি করা S-300 স্কাই ডিফেন্স সিস্টেম দ্বারা সুরক্ষিত ছিল। আর তাই এই আকাশ সুরক্ষাকে ভেদ করে কোনো মিসাইল, কোনো বোমারু বিমানের পক্ষে তেহরানে আক্রমণ চালানোটা সম্ভব ছিল না। আর তাই এই সুরক্ষাকে ব্লক করতে 28 ফেব্রুয়ারি রাত্রে মার্কিন সামরিক প্রযুক্তি মহাকাশ থেকে স্থল পর্যন্ত সমন্বিত ইলেকট্রনিক্স যুদ্ধ বা সাইবার অভিযানের মাধ্যমে জোট বাহিনী সরাসরি ইরানের র্যাডার স্ক্রিনে ভুয়ো তথ্য প্রবেশ করাতে সক্ষম হয়। ইরানের নিজস্ব তৈরি বাভার সিস্টেম এবং রাশিয়ার সরবরাহকৃত এয়ার ডিফেন্স ব্যাটারিগুলো এই ইলেকট্রনিক আক্রমণে কার্যত বিপর্যস্ত হয়ে পড়ে। আর এভাবেই যখন ইরানের এয়ার ডিফেন্স সিস্টেম আর রাডার সিস্টেম বিভ্রান্ত এবং বিপর্যস্ত হয়ে পড়ে, তখনই যুক্তরাষ্ট্র শুরু করে তাদের আরেকটা স্ট্র্যাটেজিক মাস্টার স্ট্রোক। যুক্তরাষ্ট্র তাদের দুটি যুদ্ধবিমান থেকে শত শত ADM-160 MALD নামের মিনিয়েচার এয়ার লঞ্চ ডিকয় নিক্ষেপ করে। এগুলো কি? এগুলো হলো অসংখ্য নকল ক্ষেপণাস্ত্র এবং অসংখ্য সাধারণ ড্রোন, যাদের মধ্যে শুধু ক্ষেপণাস্ত্রের খোল রয়েছে আর ড্রোনগুলো হলো খুবই সাধারণ মানের ড্রোন। শত শত নকল এয়ার লঞ্চ ডিকয় মিসাইল এবং নকল ড্রোন হঠাৎ করে তেহরানের আকাশ সীমার মধ্যে প্রবেশ করলে আগে থেকেই আতঙ্কিত হয়ে থাকা ইরানি র্যাডার অপারেটরদের কাছে এই ক্ষুদ্র ড্রোনগুলো মনে হয় যেন বিশাল সংখ্যক F-15 এবং F-16 যুদ্ধবিমান রাজধানীর দিকে দ্রুত গতিতে ধেয়ে আসছে। বিভ্রান্তি এবং বিশৃঙ্খলার মধ্যে তেহরানের আকাশপথ কার্যত ভেঙে পড়ে, কার্যত খুলে যায়। অর্থাৎ ইরানের আকাশ সীমা প্রতিরক্ষাহীন হয়ে পড়ে। ইসরায়েল এবং আমেরিকা কিন্তু এই সময়টারই অপেক্ষায় ছিল। ইরানের আকাশসীমা প্রতিরক্ষাহীন হয়ে পড়লে ইসরায়েল এবং আমেরিকা যৌথভাবে ত্রিমুখী আক্রমণ শুরু করে। প্রথমত আরব সাগরে অবস্থান নেওয়া ইউএসএস আব্রাহাম লিঙ্কনের ক্যারিয়ার এবং পূর্ব ভূমধ্যসাগরে মোতায়েন যুদ্ধজাহাজ ইউএসএস জেরাল্ড আর ফোর্ড থেকে ঝাঁকে ঝাঁকে মার্কিন ক্রুজ মিসাইল লঞ্চ হয়ে যায়। প্রতি সেকেন্ডে একটা করে 10 মিনিট ধরে শত শত ক্রুজ মিসাইল লঞ্চ করে আমেরিকা। দ্বিতীয়ত আরব সাগর এবং ভূমধ্যসাগরের সাবমেরিন থেকেও মিসাইল ছোড়া হয়। এমনকি এসকর্ট জাহাজ থেকেও শত শত ক্রুজ মিসাইল উৎক্ষেপণ করে আমেরিকা। তৃতীয়ত আগে থেকেই ইরানের আকাশ সীমার কাছাকাছি পৌঁছে যাওয়া পঞ্চম প্রজন্মের আমেরিকান স্টেলথ যুদ্ধবিমান এবং ইসরায়েলি F-35 এবং সম্ভাব্য F-22 র্যাপ্টার সম্পূর্ণ অদৃশ্যভাবে ইরানের আকাশ সীমায় প্রবেশ করে। একই সময়ে পাকিস্তানের মাটি থেকে আমেরিকান ফাইটার জেট ইরানের মাটিতে প্রবেশ করে তেহরানের ওপরে প্রায় 30টি ভারী বোমা ফেলে। এমনিতেই
আগেভাগে ইরানের আকাশ প্রতিরক্ষা সিস্টেমটা হ্যাং করে গেছিল, তার ওপরে একই সময়ে এত সংখ্যক মিসাইল লঞ্চ করা হয়েছিল যে এদের কোনটাকে ছেড়ে কোনটাকে ব্লক করা হবে সেটাই বুঝে উঠতে পারছিল না ইরানের এয়ার ডিফেন্স সিস্টেম। তাই কয়েকটা মিসাইলকে ব্লক করা গেলেও অধিকাংশ মিসাইল নিখুঁত লক্ষ্যে আঘাত হানতে সমর্থ হয়। এখানে বলে রাখি যে শত শত ক্রুজ মিসাইল ভিন্ন ভিন্ন স্থান থেকে ভিন্ন ভিন্ন সময়ে লঞ্চ করা হলেও সময়ের হিসেবটা এমন নিখুঁতভাবে গণনা করা হয়েছিল যে একই সময়ে সব কটা মিসাইল তাদের নির্দিষ্ট লক্ষ্যে আশ্রে পড়ে। আবার যে সময়ে ইরানের কারাজ, কুম, কোহেমান শাহ, ইস্পাহানের মতো শহরে মিসাইল আঘাত হানে, সেই একই সময়ে ইসরায়েলি জেটগুলো তাদের গাইডেড বোমাও নিক্ষেপ করে। একই সময়ে পাকিস্তানের মাটি থেকে উড়ে আসা আমেরিকান জেটগুলো তেহরানে কম করে 30টি ভারী বোমা ফেলে। উদ্দেশ্য ছিল সম্পূর্ণ ব্যবস্থাটাকে একযোগে ধাক্কা দেওয়া, একটা আকস্মিক ধস তৈরি করার চেষ্টা করা। আর এই সময় সমন্বয় বা টাইম কোঅর্ডিনেশনটাই ছিল এই পুরো অভিযানের সবচেয়ে জটিল এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। সামরিক পরিকল্পনার ভাষায় যাকে বলা হয় টাইম অন টার্গেট। শেষ পর্যন্ত এই নিখুঁত টার্গেট অন টাইমের মাধ্যমে ইরানের বিমান প্রতিরক্ষা নেটওয়ার্ককে ভেঙে ফেলে তেহরানে সফলভাবে আক্রমণ চালাতে সক্ষম হয় আমেরিকা এবং ইসরায়েল। আশা করি এই অবধি আপনারা বুঝলেন। এবার আসি কয়েকটা টেকনিক্যাল প্রশ্নে। যেমন ভিডিও শুরুতেই যেটা বলেছিলাম, ইসরায়েলি ফাইটার জেটগুলো কিভাবে ইসরায়েল থেকে ইরানে এত দূরত্বে এসে পৌঁছলো। দেখুন, সকাল 9টায় ইসরায়েলের 1 ডজনেরও বেশি বিমান ইসরায়েলের মাটি থেকে একসঙ্গে আকাশে ওড়ে। ইসরায়েল থেকে মধ্য ইরানে পৌঁছতে প্রকৃত উড়ান দূরত্ব ছিল প্রায় 930 থেকে 1240 মাইল মতো। দীর্ঘ এই আকাশসীমায় যেহেতু ইসরায়েলের শত্রু দেশ জর্ডন এবং সিরিয়া ছিল, তাই ইসরায়েলি বিমানগুলো মাঝ আকাশেই কিন্তু জ্বালানি ভরে নেয়। এভাবেই ঝুঁকিপূর্ণভাবে দীর্ঘ পথ অতিক্রম করে সঠিক সময়ে ইরানের আকাশ সীমায় এসে পৌঁছয় ওই ফাইটার জেটগুলো। তবে পাকিস্তানের মাটি থেকে আমেরিকার ফাইটার জেটদের উড়ে আসতে কোনো রকমের রিফুয়েলিংয়ের কিন্তু প্রয়োজন ছিল না। যাই হোক, ইরানের মাটিতে পৌঁছেই ইসরায়েল এবং আমেরিকার বিমানগুলো 3 দফায় আক্রমণ চালায়। প্রথম দফায় লক্ষ্যবস্তু ছিল ইরানের বিমান প্রতিরক্ষার ক্ষেপণাস্ত্র ঘাঁটি, রাডার স্টেশন এবং তেহরান, ইলাম এবং কেরমানশাহ অঞ্চলের এয়ার ডিফেন্স সদর দপ্তর, যাতে করে ইরান কোনো রকমভাবেই প্রতিরোধ গড়ে তুলতে না পারে। দ্বিতীয় দফায় লক্ষ্য ছিল ইরানের ব্যালিস্টিক মিসাইল পরিকাঠামোকে ধ্বংস করা, যাতে ইরান মিসাইল আক্রমণ শুরু করার আগেই তাদের মিসাইল সেন্টারগুলো ধ্বংস হয়ে যায়। তৃতীয় দফায় আঘাত হানে সামরিক উৎপাদন কেন্দ্রগুলোতে, যাতে করে লং টার্মে যুদ্ধ করবার জন্য ইরান অস্ত্রশস্ত্রই বানাতে না পারে। তবে এখানে একটা কথা বলে রাখি যে অভিযানের শুরুটা কিন্তু মানুষ চালিত বিমান দিয়ে হয়নি, বরং সমুদ্র থেকে প্রথমে রোবোটিক বিমান এসে নিখুঁত আঘাতে র্যাডার স্টেশনগুলোকে ধ্বংস করে এবং ইরানের কমান্ড এবং নিয়ন্ত্রণ ব্যবস্থাকে স্তব্ধ করে দেয়। আশা করি বিষয়টা কত নিখুঁতভাবে করা হয়েছিল সেটা উপলব্ধি করতে পারলেন। এবার আসি দ্বিতীয় টেকনিক্যাল প্রশ্নে, সেটা হলো মিসাইল অ্যাটাক। আগেই বলেছি, ভূমধ্য সাগর এবং আরব সাগরে অবস্থিত আমেরিকান যুদ্ধজাহাজ থেকে একসঙ্গে শত শত ক্রুজ মিসাইল লঞ্চ করা হয়। এই মিসাইলগুলো সাবসনিক গতিতে ভূমির খুব কাছাকাছি ওড়ে, যাকে বলে ন্যাপ অফ দ্য আর্থ ফ্লাইট, যাতে র্যাডারের দিগন্তের নিচে থাকা যায়। এগুলো এমনভাবে প্রোগ্রাম করা যে নির্দিষ্ট সময়ে একযোগে আঘাত হানে। তাদের ওয়ারহেডগুলো আঘাত করে S-300, S-400 রাডার এবং কমান্ড বাংকারে। এর ফলে সমন্বিত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে পড়ে এবং পেছনে আসা পাইলটদের জন্য নিরাপদ করিডর তৈরি হয়। অভিযানের প্রায় 30 মিনিট পর যখন টমাহক মিসাইলগুলো আঘাত করছে, তখন মার্কিন বিমান বাহিনীর ফাইটার জেটগুলো ইতিমধ্যেই শত্রুর আকাশসীমার গভীরে প্রবেশ করেছে। এগুলো হলো B-2 স্পিরিট স্টেলথ বোমারু বিমান। ডেস্ট্রয়ার থেকে শত শত মাইল দূর থেকে ছোড়া টমাহক ক্রুজ মিসাইলের আঘাতে বিমান প্রতিরক্ষা দুর্বল হয়ে পড়ায় পথ তখন একেবারে পরিষ্কার। তাদের আগে পেছনে আকাশে চক্কর দেয় E-2 হাউকি আকাশের কোয়ার্টার ব্যাক, যারা শত শত মার্কিন জেটের বিশাল আকাশযান চলাচলের নিয়ন্ত্রণকে
সমন্বয় বা কোঅর্ডিনেট করে, ফলে ইরানের আকাশে তাণ্ডব চালায় মার্কিন যুদ্ধবিমানগুলো। এভাবেই সূর্যোদয়ের সময় প্রথম দফার অভিযান শেষ হলে ইসরায়েলের বোমারু বিমানগুলো ইসরায়েলের অভিমুখে রওনা দেয়। আমেরিকান ফাইটার জেটগুলো যথার্থভাবেই ভূমধ্যসাগরে এবং আরব সাগরের যুদ্ধজাহাজে ফিরে আসে, আর পাকিস্তানের গোপন আস্তানায় ফেরে আমেরিকার ফাইটার জেটগুলো। প্রাথমিকভাবে ইরানের সংবাদপত্র দাবি করতে থাকে যে খোমেনি নিরাপদেই আছেন, কিন্তু অবশেষে তারা জানায় যে খোমেনি নিহত হয়েছেন, অর্থাৎ অপারেশন এপিক ফিউরি ইজ সাকসেসফুল। সব মিলিয়ে অপারেশন এপিক ফিউরি ছিল খুব হিসেব করা একটা হামলা, সরাসরি শক্তি না দেখিয়ে বরং আগে ইরানের র্যাডার এবং প্রতিরক্ষা ব্যবস্থাকে বিভ্রান্ত করে তারপরে একসঙ্গে আকাশ, সমুদ্র এবং মিসাইল থেকে আঘাত করা হয়। এই ঘটনা থেকে বোঝা যায় আজকের যুদ্ধ শুধু বড় অস্ত্র দিয়েই হয় না, সঠিক পরিকল্পনা, সময়ের মিল আর প্রযুক্তির ব্যবহারই কিন্তু শেষ কথা বলে। তো এই হলো সম্পূর্ণ আলোচনা। আশা করি পুরো বিষয়টাকে আপনাদেরকে বুঝিয়ে বলতে পারলাম। যদি ভিডিওটা ভালো লাগে নিশ্চয়ই একটা লাইক করবেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর হ্যাঁ, আপনি কি মনে করেন খোমেনির মৃত্যুর পর ইরান কি সারেন্ডার করবে, নাকি আরও বৃহত্তর যুদ্ধ আমাদের জন্য অপেক্ষা করছে? কমেন্ট বক্সে আপনার মূল্যবান কমেন্টের অপেক্ষায় রইলাম। আজ এ পর্যন্তই। আপনি যদি আপনার ছেলে বা মেয়েকে বিদেশ থেকে ডাক্তারি পড়িয়ে আনতে চান, তাহলে আমাদের প্রতিষ্ঠান মিশন এমবিবিএস কলকাতার ওয়েবসাইটে ক্লিক করে বিস্তারিত জানতে পারেন, অথবা আমাদের সেক্রেটারিকে ফোন করে এনকোয়ারিও করতে পারেন। ওয়েবসাইটের লিঙ্ক এবং ফোন নাম্বার ডেসক্রিপশনে এবং পিন কমেন্টে দেওয়া রয়েছে। নতুন ভিডিওতে আবারও দেখা হবে। ততদিনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সদা সর্বদা ভারতের পক্ষে থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।